সেটা করা শুরু করি, সেটা যত ভালো কথাই হোক, আপনারা কেউ সেটা গ্রাহ্য করবেন না। কেন? কারণ আমি সালাফি ইসলাম আমি পালন করি না, অর্থাৎ আমি নামাজ কালাম করি, আমি একজন মুসলমান, কিন্তু আমি ওই দ্যাট পার্টিকুলার যে ফিলসফি, সেই ফিলসফির সাথে আমার জীবন যাপনের কোনো সম্পর্ক নেই। তাই আপনি আমাকে অবশ্যই, এবং মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। প্রতিটা মানুষ খুব ভালো করে বোঝেন যে একজন মানুষ কি, তার লিভড এক্সপিরিয়েন্স কি, আর সে কি বলে। যখনই এখানে পার্থক্য আসবে, আপনাকে সেই মানুষটি অগ্রাহ্য করবে। বাঙালি জাতীয়তাবাদের সবচেয়ে বড় সমস্যা গত 15 বছর আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে কি আদারিং। দি আদারিং হচ্ছে কি এরকম, যে একটা খুব ছোট গ্রুপের মানুষ, শেখ হাসিনা এই ধরনের একটা দুর্বৃত্ত পরায়ণ একটা গ্রুপ অফ পিপল, যারা অ্যাকচুয়ালি যারা সার্বক্ষণিকভাবে মিথ্যা কথা বলছে। এবং শেখ হাসিনা এমন একজন মানুষ, উনি যদি বলেন যে আজকে শনিবার, আমি ওটাও বিশ্বাস করি। আমি আসলে মনে করি না যে উনি ওনার অন্তত পক্ষে শেষ 15 বছরের জীবনে, মানে অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স, উনি কোনো একটা দিন একটাও মিথ্যা কথা বলেন না। এরকম কোনোদিন আমার মনে হয় যায়নি। অ্যাবসলিউটলি প্যাথোলজিক্যাল লাই। এবং যে সত্যটা হচ্ছে কি একদম আমাদের সামনে উদ্ভাসিত, সেটা হচ্ছে কি যে বাঙালি জাতীয়তাবাদের যে পলিটিক্যাল বয়ান, সেটা বিভিন্ন কারণে প্রবলেম্যাটিক। প্রথম কারণ হচ্ছে কি, বাঙালি জাতীয়তাবাদে বলা হয় যে আমরা বাঙালি, কিন্তু এর যে তাদের যে ক্ষমতার যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে কি এমন এক গ্রুপ অফ পিপল নিয়ে, তাদের জীবনে সেই জাতীয়তাবাদের কোনো আমি প্রমাণ কিংবা প্রয়োগ দেখি না। যেমন ধরেন বাংলাদেশের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা যারা অনেকে বয়স কম, কিন্তু আপনারা আসলে অনেকে জানেন না যেটা, যে ধরেন 90s 80s যারা সব সময় বাঙালি বাঙালি করতে করতে একদম মারা যেত, তাদের নিজেদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, এবং তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলেই তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদের কথা হচ্ছে, এবং যারা বাঙালি নন, অর্থাৎ ধরেন বিএনপি, জামাত ইসলামী, যারা তারিখে আছে, এদের কিন্তু তারা স্বাধীন বাঙালি মনে করেন না, তাই না? এই গ্রুপ অফ পিপলের মানে কোনো অধিকার নেই, তার এই গ্রুপ অফ পিপলকে যা ইচ্ছা তাই করা যায়। সব আমি ধর্ম মানতে পারি, বাট আই গেট ইউর পয়েন্ট, এন্ড ইউ আর রাইট। এখন এই যে আদারিং এর কারণে কি হয়েছে, যে সমাজের অ্যাকচুয়ালি যে বাঙালি জাতীয়তাবাদ যা করতে চেয়েছিল, অর্থাৎ সমাজের মানুষকে একাত্তা করা, সেটা করতে ব্যর্থ হয়েছে, এবং বাঙালি জাতীয়তাবাদ ফেল করেছে। এটা হচ্ছে রিয়ালিটি। অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট ইট হ্যাজ ফেইলড। এবং কেন ফেল করেছে? কারণ দেখেন, এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে মানুষের সাথে মানুষের সদ্ভাব, এই সদ্ভাব, এই ভালোবাসা, এই সম্প্রীতির জন্য কিছু ভ্যালুজ লাগে। সেই ভ্যালুজের মধ্যে আমি সবসময় সবাইকে বলি, দেখেন আপনি কেমন মানুষ, আমি এটা কখনোই আপনার ডিগ্রি দিয়ে মাপি না। টু মি ইট ইজ ইররেলেভেন্ট। আপনার কতগুলো ডিগ্রি আছে, কতগুলো আপনার বাবার কত টাকা আছে, কিংবা আপনি কি কি করেছেন না করেছেন, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 500 বছর আগে একজন সাধারণ মানুষ আপনাকে কি একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করবেন নাকি না? তিনি যদি করেন, সে কিন্তু দেখবেন না যে আপনি ভালো কম্পিউটার প্রোগ্রামার কিনা, তিনি দেখবেন না যে আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার কিনা, তিনি দেখবেন খুব সামান্য কিছু বিষয়, যে আপনি সত্য কথা বলেন কিনা, আপনি একজন স্নেহময় পিতা কিনা, আপনি ডিপেন্ডেবল কিনা। এই যে ভ্যালুস গুলো মানুষের মধ্যে, এই ভ্যালুস গুলো টাইমলেস, সব কালে সব জায়গায় ছিল, এবং এই ভ্যালুস গুলো বাঙালি জাতীয়তাবাদ ধারণ করতে পারে না। ধারণ করতে পারে না দেখে এই অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট এটা ফেল করেছে। আপনি দেখেন যে বাঙালি জাতীয়তাবাদের যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তারা কারা ছিলেন? এই যে সালমান এফ রহমান, কি দম্ভ ছিল লোকটা, বাবারে বাবা, সবাইকে সরাগেন করতেন। এই যে আমি মানে আমি এই যে
আমার এত দুঃখ লাগতো যে একটা মানুষের তো দম্ভ হয়, এবং আমি ব্যক্তিগতভাবে খুব একেবারে হিংস্র মানুষ না, কিন্তু সালমান এফ রহমান যখন অপদস্থ হন আমি এর মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। ওনারা এমন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করেছেন গত 15 বছর, যেটা প্রবলভাবে আগ্রাসী, প্রবলভাবে দুর্নীতিপরায়ণ, এবং সাধারণ মানুষের যে অত্যাচার হয়েছে। আমি দেখেন, আমি রাজনৈতিক পরিবারের একজন মানুষ, আমি অনেক খবর পাই কি কার কি হয়েছে না হয়েছে, আমি অনেকের সাথে কথাও বলি। গত 15 বছর আর বিশেষ করে গত 10 বছর যারা দাড়ি টুপি পরা মুসলমান এবং যারা বিএনপি এবং জামাতের রাজনীতি করেছে, তাদের যে কি দুর্বিষহ জীবন গিয়েছে এটা ব্যাখ্যা করার মতো না, অকল্পনীয়। আমি এমন একজনকে চিনি যার 8 বছরের সংসার শেষ হয়ে গেছে। তার ওয়াইফ তাকে ডিভোর্স করেছে, কারণ যে তার সাথে সংসার করা সম্ভব না, কারণ সে তার দেশের বাড়িতে যেতে পারেন না। তিনি ঢাকায় উবার চালান, এবং এই ঘটনা ঘটেছে কিন্তু 10 বছর জুড়ে। একজন মানুষ যার সংসার হারাতে গেছে, কত লোককে যে জেলে যেতে হয়েছে, কত মানে অকল্পনীয়। আমার আলমগীর সাহেব উনি জেল থেকে বেরিয়ে কাঁদছেন, আমার ফোনে কথা হচ্ছে, উনি কেঁদে ফেলেছেন, কারণ জেলে গেলে উনি দেখতে পান যে বিএনপির অন্য নেতাদের মানে অন্য কর্মীদের কি অবস্থা। এক একজনের কাহিনী আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারেন। এবং এই যে অত্যাচার, এই অত্যাচার হয়েছে কি কারণে? কারণ একটা ক্লাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যারা নিজেদেরকে বাঙালি আওয়ামী মনে করত, এবং এই মনে করা থেকে তাদের কিন্তু অপরকে অত্যাচার করার যে জাস্টিফিকেশন তৈরি হয়েছে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যে এই জাস্টিফিকেশনের কারণে আমরা এই নিজের দেশের মানুষদের মধ্যে একটা আলাদা গ্রুপ অফ ক্লাস, একটা প্লেটস তৈরি হয়েছে, সো টু স্পিক। আমি এই কারণে যে ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন অফ হিউম্যান বিইং, আপনি কি চান জীবনে? আপনি কিন্তু মন্ত্রী হতে চান, আপনি চান যে একটা সুস্থ জীবন যাপন করবো, আমি হালাল রোজগার করবো, স্বাভাবিক জীবন চান। এই যে একটা মানুষের স্বাভাবিক জীবন চাওয়ার যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ কি এটাকে ধারণ করেছে, না এই অ্যাসপিরেশনকে প্রতিহত করেছে? আমার দৃষ্টিতে এটা প্রতিহত করেছে, কারণ যে বাঙালি জাতীয়তাবাদের যে ইনহেরেন্টলি এই সক্ষমতা নাই, কারণ এটা হচ্ছে কি একটা এক্সক্লুশনারি গ্রুপ এই সেন্সে যে আপনাকে একটা আমাদের মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ স্বীকার করে নিতে হবে, আপনাকে মনে করতে হবে যে শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কেন এটা মনে করা হয় আমি জানি না, মানে উনি একজন স্বৈর শাসক, এবং মানে আপনি আমাকে পৃথিবীর ইতিহাসে একজন ফলেন ডিক্টেটরকে দেখান যিনি তাদের সমাজে রিহ্যাবিলিটেটেড হয়েছে, একজনও নাই। উনি তো আসছে মধ্যপ্রাচ্য থেকে, শেখ তুমি আবার 1000 বছরের বাঙালি হলেন কি করে? এক্স্যাক্টলি। এই ননসেন্স আপনাদেরকে খাওয়ানো হয়েছে, এবং আমি শিওর যে আপনাদের বয়স দেখে আমি বুঝতে পারছি যে আপনারা যেই বয়সের মানুষ, সেই বয়সের ছেলে মেয়েদেরকে 15 বছর ধরে হয়তো আপনারা ওই কারিকুলামের ভিতর দিয়ে গেছেন, কিন্তু সেটা কোনোদিন কাজে দেয়। এবং I was always confident যে এটা কোনোদিনও কাজে দিবে না, কারণ হচ্ছে কি আমি মানুষ কিভাবে চিন্তা পারি এটা বুঝি। আপনি একটা মানুষকে মিথ্যা কথা দীর্ঘদিন বুঝায়, মিথ্যা কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে পারবেন না, এবং এটা জাস্ট হয় না। এবং এই যে মিথ্যা কথা যেটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, জিয়া ভাই হচ্ছে কি তার সবচেয়ে বড় ক্রনিকলার, যে আমাদের কাগজ কলম মানে যা ইনফরমেশন, আমাদের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সব জায়গায় মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথা আপনারা রিজেক্ট করেছেন দেখেই আপনারা আন্দোলন করেছেন। এবং আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ, এটার ভবিষ্যৎ কি? দেখেন, আমি আপনাকে কখনোই অস্বীকার করতে বলি না যে আপনি একজন বাঙালি,
অবশ্যই আপনি বাঙালি। আমি আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আই ডিপলি ফিল যে আপনার যদি বাঙালি হিসেবে আপনার কোনো কাজ করতে ইচ্ছা হয়, আপনি অবশ্যই তা করবেন। এবং যে ইসলামের কারণে যে কাজটা করতে চায় তাকে অবশ্যই করতে দিতে হবে। এবং এই করতে দিতে না দিলে কি হয়, এর বিপদ আপনাদের জানা আছে। যে আমার আন্ডারে একটা ছেলে কাজ করে, সে ইরানিয়ান, এবং সে কিন্তু আমার চেয়ে কোরআন হাদিস বেশি ভালো জানে। এবং তার সাথে কথা বলতে গেলে আপনি বুঝবেন যে সে অ্যাকচুয়ালি মানে ইসলাম পালন করে না তা না, এনিথিং রিলেটেড উইথ ইসলাম সে ঘৃণা করে, অ্যাবসলিউটলি ঘৃণা করে। এবং আপনারা যখন ইরানিয়ানদের সাথে আপনার পরিচয় হবে, আপনি দেখবেন যে অধিকাংশ শিক্ষিত ইরানি, যে মেয়েটা মাথায় কাপড় দিচ্ছে, সেও ইসলাম সম্বন্ধে অ্যাবসলিউটলি মানে অ্যাডভার্সারিয়াল পজিশনে চলে যায় এবং তারা ঘৃণা করে। এর কারণটা কি? দেখেন, মানুষকে যখন আপনি চাপায় দেবেন তখন সে ওই জিনিসটা পছন্দ করতে পারে, সে ওটার যে বিউটি, সেই বিউটি কোনোদিন অনুভব করতে পারে না। এবং এই বিপদটা আমাদের মধ্যেও আছে। যে আমি একটা কথা বলি, যেমন ধরেন আপনারা অনেক মেয়ে গেছিলেন যারা হয়তো মাথায় কাপড় দেন না, যারা হয়তো স্লিভলেস ব্লাউজ পরেন। এখন আপনাদের মধ্যে একটা প্রবণতা হবে, এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, যে একে ঠিক পথে আনতে হবে। এখন আপনি যদি মনে করেন যে কোনটা ঠিক পথ, বাই অল মিনস তাকে দিয়ে আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করেন। এটা আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক এবং আপনাকে চেষ্টা করবেন। কিন্তু যখনই আপনি তাকে প্রেশারাইজ করবেন, তখন আপনি আসলে কি ক্ষতি করেন? যে ওই মেয়েটার যে স্পিরিচুয়াল জার্নি, সেই জার্নিটা আপনি তার থেকে কেড়ে নেন। অর্থাৎ ওই মেয়েটি হয়তো এখন যেভাবে আছে, সে তার বয়স কম, সে অনেক কিছু বোঝে না, কিন্তু তার যে একটা জার্নি ছিল, সে ধর্মটা আসলে ভালোবাসা, এসেনশিয়ালি যে আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, সেটা তার এক একজনের ডিসকভার করতে এক এক সময়। এটা হচ্ছে গিয়ে জীবনের বাস্তবতা। আমি 18 বছর বয়সে যা বুঝতাম, এখন তার যেতে অনেক ভিন্নভাবে জিনিস বুঝি। 18 বছর বয়সে আমার একটা বাচ্চা মেয়ের প্রতি আমি সেই ভালোবাসা বোধ করতাম না, যেটা আমি আমার মেয়ের প্রতি করি। আপনাদের প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, এবং এই যে জার্নি, এই যে একটা স্পিরিচুয়াল জার্নিও আছে। আপনি আল্লাহর প্রতি যে আপনার ভালোবাসা, সেই ভালোবাসাটা যতক্ষণ না পর্যন্ত আপনি যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীর যে বাস্তবতা, সেটা আপনি একভাবে দেখবেন। এবং আপনি যখন একজন মানুষকে চাপিয়ে দেন, তখন যে সমস্যাটা তৈরি হয়, সেটা হচ্ছে যে তার যে জার্নিটা, সেটা আপনি রব করলেন। ইয়েস, আপনার ভালো লাগবে যে সে মাথায় কাপড় দিচ্ছে, সে হিজাব করছে, কিন্তু এতে তার কিন্তু কোনো লাভ হবে না, কারণ সেটা আল্লাহর জন্য করতেছে না। এবং এই ঘটনাটা আমি দেখেছি। এবং আমাদের যে এখন রেভলিউশনারি জিল, আমি কেন ভয় পাই এই জিনিসটা, যে রেভলিউশনারি জিল থেকে আপনাদের মধ্যে 6 মাস পরে কিংবা 1 বছর পরে আপনি যেটা মনে করবেন যে আপনার জন্য যেটা ঠিক, সেটা অপরকে ওই জায়গায় আনতে হবে। এই যে আপনার চাহিদা, এই চাহিদাটার সম্বন্ধে আপনাদের কিন্তু সবসময় সজাগ থাকা উচিত, যে এই চাহিদা এটা ডেঞ্জারাস। এবং এই চাহিদা থেকে, দেখেন, আমি যখন বাংলাদেশের কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র যেন আপনার মাথায় চেপে বসতে না পারে। এটা হচ্ছে কি আমার প্রথম দেখার বিষয়। রাষ্ট্র যদি আপনার মাথায় চেপে না বসে, রাষ্ট্র যদি আমাকে বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি ওটা রেগেছি। কারণ রাষ্ট্রের এই এখতিয়ার থাকা উচিত না যে আপনাকে কি করতে হবে। আপনার যে রাষ্ট্রের কাজ হচ্ছে লিগ্যাল কোড নিয়ে, অর্থাৎ আপনি কি করতে পারবেন না, এসেনশিয়ালি স্পিকিং। এখন রাষ্ট্র যখন বলবে যে তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবে না, এর মধ্যে অনেক কিছু কিন্তু আসলেই ইট মেক্স সেন্স, এবং আপনি এটা মানেন যে তুমি এই রাস্তায় 120 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না, ইট মেক্স সেন্স, অ্যাক্সিডেন্ট হবে না, আপনি এটা মানেন। কিন্তু রাষ্ট্র যখন বলবে আপনাকে যে তোমাকে এটা করতে হবে, দিস টু আর ডিফারেন্ট থিংস। আমার কথা হচ্ছে যে রাষ্ট্র কখনোই আমাকে বলতে পারবে না যে তোমাকে কি করা উচিত। ও রাষ্ট্র যদি বলে যে তোমার ভাত খাওয়া, তোমাকে ভাত খেতে হবে, আমি ওটা রেখেছি।
কারণ সে আমাকে এসেনশিয়ালি কি করতে হবে এই নির্দেশ রাষ্ট্র দিতে পারে না। এবং আপনাদের এই মাইন্ডসেটটা দরকার যে কি করতে হবে এই জিনিসটা অন্যরা ঠিক করে দেবে না। আপনি অনেক ভুল করবেন, এখানে এই দেশে অনেক মানুষ খুব একটা ব্রিলিয়েন্ট না, তারা অনেক ভুল করবে, দ্যাটস ওকে, সেই ভুলটা আপনার অভিজ্ঞতা হবে। কিন্তু রাষ্ট্র যদি একটা ভালো কাজ আপনার মাথার উপর চাপায় দেয়, আপনি ওই ভালো জিনিসটার মধ্যে ভালোত্বটা কি এটা কোনোদিনও আপনি রিয়েলাইজ করবেন না। এখন এইরকম পরিস্থিতিতে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে সেটা হচ্ছে রাষ্ট্র যখন একটা ন্যায়ের মধ্যে থাকে, অর্থাৎ রাষ্ট্র মিনিমাল ল থাকা উচিত, এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি কার সাথে কি সদ্ভাব তৈরি করবেন দায়ভার আপনার। ওই সময়ে কিন্তু মানুষের মধ্যে ট্রুলি সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের লক্ষ্য না, সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে কি একটা বাই প্রোডাক্ট অফ ল এন্ড অর্ডার। আপনার সমাজে যদি জাস্টিস থাকে তাহলে একজন হিন্দুকে শিখাই দিতে হবে না যে কিভাবে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হবে, সে এটা এমনিই তৈরি করছে। এটি মানুষের প্রতিভা, মানুষ এইভাবেই মানুষের এভলিউশন হয়েছে। এবং এই কাজটার জন্য আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে কি ইউনিকলি ডিসকোয়ালিফাইড, যে তারা এই কাজটা করতে পারে। যখন আপনি এই বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন, তখন যেই ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে কিছু মুসলমান মেয়ে সিঁদুর দিবে, তারপর মানে পূজার দিনে সিঁদুর দেবে, আবার কিছু হিন্দু ঈদের দিনে ঈদ মোবারক বলবেন। এগুলো এগুলো তো সারফেসের জিনিস, এটা কিন্তু আসলে সম্প্রীতি না। সম্প্রীতি হচ্ছে যে ট্রু ভালোবাসা। আমি যখন একটা কোনো হিন্দু সন্তানকে দেখি, আমি কিন্তু কিংবা খ্রিস্টানের সন্তানকে দেখি, আমার কিন্তু কখনোই মনে হয় না যে এটা খ্রিস্টানের সন্তান কিংবা হিন্দুর সন্তান। আমি দেখি একজন বাবা হিসেবে, আমি একজন বাবা আর এটা একজন সন্তান। এই যে মনোভাব, এই মনোভাব কিন্তু মানুষের মধ্যে, এটা কিন্তু কোনো অ্যাডভান্সড কিংবা সফিস্টিকেটেড মনোভাব না, এই মনোভাবটা মানুষের মধ্যে সবসময় ছিল। বাঙালি জাতীয়তাবাদ এসে আপনাকে বুঝিয়েছে যে এই মনোভাব যথেষ্ট না, যথেষ্ট কি আপনাকে ওই সেকুলার স্পেস যেতে হবে। এবং আপনার মধ্যে তো ওই সেকুলার স্পেসের কোনো নিড ছিল না কোনো, তখন আপনাকে মনে হচ্ছে যে বিশেষভাবে অ্যাক্ট করলে আপনার সমাজে সহি হিসেবে আপনি আবির্ভূত হবেন। কিন্তু এটা হয়নি, এটা ফেল করছে এবং এটা বারে বারে ফেল করবে। একজন হিন্দুকে মুসলমান, হিন্দু ধর্ম ছেড়ে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না, ঠিক তেমনি একজন মুসলমানকে তার ইসলাম ধর্ম বাদ দিয়ে তাকে হিন্দুর সাথে সম্প্রীতি তৈরি করতে হবে না। এই হচ্ছে কি, এবং সবচেয়ে বড় কথা, বাঙালি জাতীয়তাবাদের পৌরোহিত্য না থাকে এই ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে যেই কাজগুলোকে আপনি বাঙালির কাজ বলে মনে করেন, অর্থাৎ যেমন ধরুন একটা বিশেষ স্পেসিফিক ওয়ে অফ আর্ট ফর্ম। আমি দেখেন, আমি একজন ছবি আঁকি আমি, এবং আমি যে কোনো দেশে গেলে মিউজিয়ামে যাই, সব জায়গায় এই জায়গাগুলোর ব্যাপারে আমার সারা জীবন অনেক আগ্রহ। তো আমি দেখলাম যে গুলশানে আমি দুটো দোকানে গেলাম এবং আমি দেখলাম যে এইসব জায়গায় যে আর্টের কোয়ালিটি মানে 20 বছর আগে থেকে এখন অনেক ডিগ্রেডেড হয়েছে। অ্যাকচুয়ালি আই ক্যান ভাউচ ফর ইট যে বাংলাদেশের আর্টিস্টের যে আর্ট ওয়ার্ক এর যে মান সেটা নিচে নেমে গেছে। কেন গেছে সেটা ভিন্ন বিষয়, কিভাবে গেছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এটা হচ্ছে সাবজেক্টিভ মূল্যায়ন আমার নিজের, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কমে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে এমন একটা এক্সপ্রেশনের প্রতি বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যেটা আপনার মন থেকে আসে না। আপনাকে মনে হচ্ছে যে আমি যদি একজন স্কাল্পচার হই তাহলে আমাকে একটা শেখ মুজিবের মূর্তি বানাতে হবে। আপনার মনে হয়েছে যদি আমাকে যদি আর্টিস্ট হতে হয় তাহলে বাংলায় এভাবে লিখতে হবে, তাহলে শেখ মুজিবের অমুক ছবিটা আঁকতে হবে, এবং নাটক করতে গেলে আপনাকে দেখাতে হবে যে তার মানে যেগুলোর কোনো রিয়েল লাইফে কোনো রেলেভেন্স নাই। মানে মানুষ এইভাবে সমাজে চলে না। আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে যেটা হচ্ছে কি যেটা হাজার বছরের সংস্কৃতি না, কিন্তু অন্তত কয়েকশো বছরের আমাদের অভ্যাস, আমাদের একটা স্পেসিফিক ওয়ে অফ লাইফ আছে। এই লাইফটা যেমন মেয়েরা এখানে শাড়ি পরবে, আপনি চেষ্টা করলেও তাকে শাড়ি পরা আটকাতে পারবেন না, সে বিশেষ বিশেষ দিনে শাড়ি পরবে। এখন বাঙালি জাতীয়তাবাদ যে কাজটা করে সেটা হচ্ছে কি আপনাকে একটা রাইট এন্ড রং বাইনারি তৈরি করে, যে বাঙালি হতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো না করতে হবে।
এখন এটা কোনো প্রয়োজন নাই, আপনাকে কেউ কারোর কোনো ঠিক করে দেওয়ার প্রয়োজন নেই যে কি করা উচিত কি করা উচিত না। এই যে মোরালিটি, এই যে মোরাল কোড, সেটা নির্দেশনা দেওয়ার ক্ষমতা বাঙালি জাতীয়তাবাদের নাই। এটা আপনাকে অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হবে। এবং সেই জন্য আমি বলি যে বাঙালি জাতীয়তাবাদের যদি পৌরোহিত্য না থাকে, তাহলে আপনার যে স্বভাব, এটার এভলিউশন হবে, আপনি নির্ভয়ে একটা কাজ করতে পারবেন। এই যে আজকে আপনারা এখানে এসেছেন, এটা কিন্তু আসলে আমি জিয়াবার সাথে একমত, মানে 3-4 মাস আগে এটা সম্ভব ছিল না। আপনাকে মানে এখানে যে কেউ আসতো, কিন্তু আপনারা নিজের থেকে আসতেন না। এই যে মানুষের যে স্বাধীনতা, মানুষের যে স্বাধীনতার যে কি বলবো, স্বাধীনতার যে একটা উদ্ভব এবং স্বাধীনতার যে প্রকাশ, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে এসছে এবং এই জিনিসটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং সেজন্য আপনাদেরকে প্রত্যেককে নিজ নিজ জায়গায় you have to be very certain about it, যে এই যে আমাদের সন্তানরা যারা আমাদের জন্য তাদের জীবন দিয়েছেন, তাদের যে সবচেয়ে বড় জিনিস কিন্তু মানুষের জীবন, সেই জীবন তারা দান করেছেন এবং তারা যে নির্ভীকভাবে জীবন দান করেছেন, এটা একটা মূল্য আছে। এই মূল্যটা আপনাদেরকে ঠিক করতে হবে এবং এই মূল্য আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই রক্ষা করার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনি যা সত্য মনে করেন সেই সত্যের পক্ষে থাকবেন। সকল ধরনের যে ফ্যাসিজম এর শুরু হয় মিথ্যা থেকে, এবং এই মিথ্যা আপনাদের পরিহার করতে হবে। মিথ্যায় পার্টিসিপেট করেন না। মিথ্যায় পার্টিসিপেট না করলে আপনার সবসময় সত্যের পথে, মানে সত্যকে একসেপ্ট করলে আপনার অনেক ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ক্ষতিটা এরকম না যে হেলিকপ্টার করে পালিয়ে যেতে হবে। এই মানুষের জীবনে এই জিনিস, এবং আমি সবসময় মনে করি, আমি মনে করি যে আমার 60 বছর বয়সে আমি যদি আমার মেয়ের সামনে দাঁড়াতে পারি, I would consider to be a successful man. আমি কিন্তু আসলে ওই কেয়ার করি না যে কে কি বললো না বললো, কি পুরস্কার না করলো, এগুলো আমার কাছে ইমিটিরিয়াল, অ্যাবসলিউটলি ইমিটিরিয়াল। কারণ এন্ড অফ দ্য ডে ডাজন্ট ম্যাটার। যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে সেটা হচ্ছে আমার মেয়ে আমাকে কিরকম মানুষ মনে করে। এবং এই ঘটনাটা আপনারা এখন অনেক ইয়াং, আপনাদের হয়তো এখনো সন্তান হয়নি, ভবিষ্যতে হবে, আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যখন হবে তখন হবে। এখন এই মানে শুভকামনা থেকে আমি আপনাদেরকে সবসময় একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, যে সব ধরনের যে ডেভিয়েশন আমাদের সমাজে শুরু হয়, এই ডেভিয়েশনের প্রথম স্টেপটা, নানান ধরনের ডেভিয়েশন সমাজে হয়, কিন্তু প্রথম স্টেপটা হচ্ছে যে শিক্ষিত মানুষ যখন মিথ্যায় পার্টিসিপেট করে, এটার যে সুদূর প্রসারী যে প্রভাব কত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন আমাদের শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বছরের পর বছর মিথ্যা কথা বলে গেছে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররা, আমি একটা ঘটনা মনে করি না, আমার একজন শিক্ষিকা ছিলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওনার আমি আসলে নাম বলছিলাম, তো উনি হ্যাঁ, তো উনি যখন আমি ছিলাম তখন কিন্তু উনি একজন এভারেজ খারাপ শিক্ষক ছিলেন। অন্য খারাপ শিক্ষকরা যা করেন উনি তাই করতেন, কিন্তু উনি হিংস্র ছিলেন না। এবং আমি এটা বলবো যে উনি একজন ভদ্রলোক ছিলেন। কিন্তু আমি পরে শুনি কি যে 2-3 বছর আগে শুনি যে উনি একদম ভয়ানক শেখ হাসিনার মতন, খাতাকে পরীক্ষার হলে কাউকে পছন্দ না হলে খাতা টেনে নিবেন, ছিঁড়ে ফেলবেন খাতা, এই ধরনের হিংস্র কাজ করা শুরু করেছে। তা আমি কিন্তু সবসময় ভাবতাম যে এই ট্রান্সফরমেশনটা কিভাবে সম্ভব, উনি তো এরকম মানুষ ছিলেন না। তো এটার দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে আমি তখন তাকে চিনতে পারিনি, তিনি তখনও তাই ছিলেন, কিন্তু তার যে প্রতিভার স্ফুরণ ঘটে নাই, কারণ তার যে প্রতিভার স্ফুরণ ঘটার জন্য যে পরিবেশ দরকার ছিল সেটা তার সময় ছিল না।
এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কি যে এই 15 বছর সমাজ তাকে এরকম হিংস্র, মানে তার যে প্রফেশনাল সমাজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তাকে হিংস্র করে তুলছে। দুটোই একই সাথে সত্য হতে পারে, এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য আপনার প্রথম যে জায়গায় যে বিষয়টা আপনাকে একমত হতে হয় সেটা হচ্ছে কি যে আপনার নিজের সম্বন্ধে একটা ইনফ্লেটেড ধারণা তৈরি করতে হয় যে আমি সামবাদি। এখানে আপনারা আমরা কেউই সামবাদি না। আমরা সবাই মারা যাওয়ার 30 বছরের পর আই ডোন্ট থিঙ্ক এখানে এমন কেউ আছে যাকে এই পৃথিবী মনে রাখবে। আমি মানে আমি অলমোস্ট সার্টেন অ্যাবাউট ইট যে ধরেন 10-15 জন লোক হয়তো মনে রাখবেন, না মনে রাখার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আপনাকে এই পৃথিবীতে জীবন ধারণ করার জন্য একটা ইনফ্লেটেড আইডিয়া অ্যাবাউট ইয়োরসেলফ তৈরি করতে হয়, এই যেটা হচ্ছে এসেনশিয়ালি একটা মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথাকে জারি রাখার জন্য আপনাকে আরো অনেক অ্যাসোসিয়েটেড মিথ্যা কথা বলতে হয়, যেটা বাংলাদেশে আমি খেয়াল করেছি যে সবার নিজের সম্বন্ধে একটা খুবই ইনফ্লেটেড ধারণা আছে যে আমি সামবাদি। এবং এটা কিন্তু ক্ষতিকর, এটা দীর্ঘমেয়াদে ক্ষতিকর এই কারণে যে আপনি আপনার নিজের সম্বন্ধে এমন এক্সপেকটেশন তৈরি করেন যেটা সমাজে জারি রাখা সম্ভব না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি যদি আপনি মনে করেন যে আমি ঐশ্বরিয়া রায়, রাইট, তাহলে ঐশ্বরিয়া রায়ের মতন আপনাকে সাজগোজ করতে হবে, হ্যাঁ, অ্যাডেড এক্সপেন্স, এবং ওইরকম সাজগোজ করতে হলে প্রতিদিন আপনাকে বাইরে বেরোনোর আগে 1 ঘন্টা সাজগোজ করতে হবে। এগুলো কিন্তু আপনি নিজের উপর চাপিয়ে দিচ্ছেন এবং প্রতিটা জায়গায় আপনাকে একটা ইমেজ মানুষের সামনে প্রকাশ করতে হবে। এই ইমেজ থেকে বাঁচার জন্য সবার আগে যে প্রথম জিনিসটা আপনাদের মনে রাখা উচিত যে আমি মিথ্যায় পার্টিসিপেট করব না। মিথ্যায় পার্টিসিপেট না করলে আপনি নিজেকে নিয়ে কন্টেন্ট থাকেন যে আল্লাহ তাআলা আমাকে যা বানিয়েছে দ্যাটস ওকে, আমার মধ্যে হয়তো এই গুণটা নাই, আই উইল ট্রাই মাই বেস্ট to achieve it. I'm not a good writer, I will work for it. কিন্তু মিথ্যায় পার্টিসিপেট করলে আপনার জীবন, মানে সমাজ তো বটেই, আপনার নিজের জীবনও ধ্বংস হবে। আমি মনে করি যে আমাদের এই যে বাঙালি জাতীয়তাবাদের যে ভবিষ্যৎ, সেখানে যে ঘটনাটা ঘটবে সেখানে হচ্ছে যে আমাদের যে জাতীয়তাবাদ থেকে যে পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল সাইড অফ বাঙালি জাতীয়তাবাদ, এটা রিভাইভ করা সম্ভব না। কারণ হচ্ছে কি যে আপনাদের যাদের অভিজ্ঞতা, আপনাদের সবার বয়স হয়তো বেশিরভাগের বয়স অন্তত 30-এর নিচে, আপনাদের আগামী 30 বছর পর্যন্ত মনে থাকবে যে এই বাঙালি জাতীয়তাবাদের কারণে আপনাদের জীবনে কি বিপর্যয় নেমে এসেছিল। এবং এই কারণে আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, আমি মনে করি না তেমন কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। কিন্তু এই রাজনৈতিক ভবিষ্যৎ না থাকাটা আমি এটাও মনে করি যে বাঙালির জন্য ভালো। কেন ভালো? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাদের যে সবাই, আমাদের 2024 কিছুক্ষণের জন্য ভুলে যায়, ঠিক আছে, 2024 আমি ভুলে যাচ্ছি। বাঙালি মানে এই ভূখণ্ডের মানুষের ইতিহাসে 1971 সাল হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বছর কোনটা? না, 1913। আচ্ছা, আমি আমার উত্তর দেব। আমি আপনাদেরকে আমার উত্তর দেব। আমার উত্তর হচ্ছে 1575 সাল। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি, আমি কেন বাঙালি জাতীয়তাবাদী ন্যারেটিভকে একটা প্রশ্ন করতে হবে, কারণ আপনাকে বোঝান আমি আমার মতামতটা কেন এটা আমি বলছি। 1575 সালে মুনির খান অর্থাৎ মোগল জেনারেল, উনি 12 ভূঁইয়াকে পরাস্ত করে বেঙ্গল অর্থাৎ ইস্ট বেঙ্গলে প্রবেশ করেন। না, আমাদের পপুলার কালচারে বলা হয়ে থাকে যে ঈসা খান পরাজয় অর্থাৎ 12 ভূঁইয়ার স্বাধীন সুলতানদের পরাজয়ের কারণে আমরা স্বাধীনতা হারাই। কিন্তু রিয়ালিটি হচ্ছে কি কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আপনাকে বোঝাতে সক্ষম হব। আমি কেন বলছি 1575 সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর, কারণ আমাদের যে বেঙ্গল অর্থাৎ পূর্ববঙ্গের অধিকাংশ জায়গা, অর্থাৎ আপনি যদি মাঝখান দিয়ে
রাফলি স্পিকিং, আপনি যদি মাঝখান থেকে একটা দাগ কাটেন বাংলাদেশে, এর যে নিচের অংশ, এই জায়গায় জঙ্গল এবং সোয়াম্পি ল্যান্ড ছিল, এবং মানে মোগলদের একটা মানে স্টেটেড লক্ষ্য ছিল যে আমরা এখানে গিয়ে এই জঙ্গল কাটবো, একে কৃষি জমি তৈরি করবো। এবং কৃষি জমি তৈরি হওয়ার ফলে মানে 1570-এর দিকে টোডারমল বলে একজন খুব নাম করা মন্ত্রী ছিলেন আকবরের, তো উনি একটা রেন্ট রোল তৈরি করেছেন, অর্থাৎ বেঙ্গলের প্রত্যেক কত টাকা মানে কর আসে। এবং এই দ্বিতীয়বার এটা হয় ঠিক 100 বছর পরে। দেখা যায় যে আজকে যে অঞ্চলটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি, অর্থাৎ মেদিনীপুর, গৌড়, এই জায়গাগুলো, এই জায়গায় রেন্ট কমে যায় 100 বছর, আর রেন্ট বাড়ে হচ্ছে আমাদের অঞ্চলে। এখন আমাদের দেশের যে মুসলমান সম্প্রদায়, এই সম্প্রদায় কখনোই তৈরি হতো না। আচ্ছা, কখনোই তৈরি হতো না এটা আমার হয়তো ভুল আছে, আপনারা তৈরি না হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল যদি না তারা এই কাজটা করতেন। এর একটা চমৎকার প্রমাণ আছে যে এই বেঙ্গলে প্রচুর ইউরোপিয়ান পর্যটক এসেছে, এবং প্রথম যে পর্যটক গ্রামীণ মুসলমান সম্প্রদায়ের উল্লেখ করেন সেটা হচ্ছে 1620 সালে। এর আগে অনেকে এসেছেন বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে, তখন এটা পুরোটাই বেঙ্গল। তো কিন্তু একজনও, এবং অনেকেই মুসলমানদের সম্বন্ধে অনেক কথা বলেছেন, হিন্দুদের সম্বন্ধে অনেক কথা বলেছেন, কিন্তু কোন গ্রামীণ মুসলমান সম্প্রদায় উল্লেখ করেননি। এই যে গ্রামীণ মুসলমান সম্প্রদায় তৈরি হলো, যাদের উত্তরসূরি আমরা সবাই, এটা কখনোই সম্ভব হতো না যদি না মুঘলরা বেঙ্গলে আসতেন। এখন এই যে ন্যারেটিভ, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অনুপস্থিত। এত বড় ঘটনা ঘটলো, কিন্তু আমাদের কনসিয়াসনেসের মধ্যে এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলো নাই কারণ হচ্ছে কি, আমরা এমন একটা জাতীয়তাবাদী প্রকল্পের ভিতরে ছিলাম গত 15 বছর, যে আমাদের জাতির ইতিহাস কি, এবং সেই আমাদের মানুষের যে অ্যাসপিরেশন, কালেকটিভ উইল কি, এটা সম্বন্ধে আমরা আবিষ্কারই করতে পারি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে যদি আপনি যেতে চান, এখানে নানান বিষয় আসবে, তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা জিনিসটা দীর্ঘস্থায়ী জিনিস না। এই সেন্সে যে আপনি যদি এটাকে রক্ষা করার জন্য আগ্রহী না হন, আপনারা যদি এটাকে রক্ষা করার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি না হন, তাহলে এই স্বাধীনতা থাকে না। আমাদের এই ভূখণ্ডের মানুষ 1947 সালে নিজেকে স্বাধীন মনে করেছে, 71 সালে স্বাধীন মনে করেছে, এবং এখন মনে করছে স্বাধীন হয়েছে। একটা জাতি 3 বার স্বাধীন হওয়ার প্রয়োজন হয় না, রাইট? এর কারণ হচ্ছে যে আমরা কেয়ারফুল ছিলাম না। রাষ্ট্রের স্বাধীনতা বড় স্বাধীনতা, আপনার স্বাধীনতা হচ্ছে বড় স্বাধীনতা। এই শিশুকে বুঝতে হবে যে সে স্বাধীন। আপনাকে বুঝতে হবে স্বাধীনতা কোনো প্রমিস না, এর সুফল আপনাকে ভোগ করতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে আপনার প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার, আপনার ক্ষমতা থাকতে হবে। এবং আমি এই বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাংলাদেশের পরিবেশ যদি এরকম থাকে, তাহলে আপনার যে ভবিষ্যৎ সরকার আসবে সে আপনার সর্বনাশ করতে পারবে। এবং এতটুকুই যথেষ্ট, সরকার যদি আপনার সর্বনাশ না করতে পারে, তাহলে আপনি নিজে নিজে কত কিছু করতে পারবেন এর কোনো হিসাব নেই। মানুষ একটা অমিত সম্ভাবনাময় প্রাণী, তাকে যদি বাধা না দেওয়া হয় সে অসাধ্য সাধন করতে পারে। আমাদের ছাত্ররা যা করেছে এই গত 1 মাসে, এর 2 মাসে আমি চিন্তাই করতে পারি। তারা অসাধ্য সাধন করেছে, তো হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালাইছে। তো এই অসাধ্য তারা কিভাবে স্বাধীন করেছে? কারণ হচ্ছে কি, আপনাকে বিশ্বাস করতে হবে। বিলিভ ইন ইট। ইফ ইউ বিলিভ ইন ইট, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ।